আশুলিয়ার কাঠগড়া বাজারে দিনে দুপুরে ব্যাংক ডাকাতি, গুলিতে ম্যানেজার সহ নিহত 7, গণপিটুনিতে এক ডাকাতও নিহত। সিটি নির্বাচনে 26 থেকে 29 এপ্রিল পর্যন্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসির, বিচারিক ক্ষমতা দেওয়ার দাবি বিএনপির। মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালালেন বেগম জিয়া, গাড়িবহরে আবারও হামলা, আগের ঘটনায় আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি মামলা। রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতায় এবছর 30,000 বাংলাদেশি হজ পালন করতে পারছেন না, দায় নেবে না সরকার, জানালো ধর্ম মন্ত্রণালয়। এবং শুধু নারী লাঞ্ছনাকারীদের ছেড়ে দেয়াই নয়, ধর্ষণ মামলার আলামত গোপনের আসামিও ছিলেন শাহবাগ থানার ওসি সিরাজুল। সব চলছে প্রভাবশালীদের ছত্রছায়ায়, দাবি মামলার আইনজীবীদের। প্রবাসের সময় সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে দিনে দুপুরে ডাকাতির সময় গুলি ও ছুরিকাঘাতে ব্যাংকের ম্যানেজার সহ 7 জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আর অন্তত 17 জন। ঘটনার পর পালানোর সময় গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক ডাকাতের। এ সময় এক ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। এই ঘটনায় ডাকাতির প্রায় 7 লাখ টাকার পুরোটাই উদ্ধার করে ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে আক্রমণের ধরন দেখে সন্দেহ হওয়ায় পুলিশ বলছে শুধু ডাকাতি নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখছেন তারা। তারিকুজ্জামান শিমুলের রিপোর্ট। মঙ্গলবার আনুমানিক বেলা 2:45 দুপুরের বিরতি শেষে সবে কাজে যোগ দিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। এমন সময় প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলে করে আসা ডাকাত দলটি গ্রাহক বেশে প্রবেশ করে ব্যাংকে। কিছু বুঝে ওঠার আগেই চলে এলোপাতাড়ি গুলি, কুপিয়ে আহত করা হয় নিরাপত্তারক্ষী, শাখা ম্যানেজার ছাড়াও গ্রাহকদের বেশ কয়েকজনকে। দুজন সিকিউরিটি ছিল, একজনকে সাথে সাথে কুপায় ওইখানে ফেলে দিয়েছে, 2 জনকে ফেলে দিয়েছে, একজন ম্যানেজারের ভিতরে গেছে, আর বিভিন্ন জনকে 8-10 জন আসছিল, বিভিন্ন জায়গায় গেছে। আর আমি জাস্ট ভিতরে ছিলাম, আমাকে হাত তুলতে বলছে, আমি হাত তুলে ওই অবস্থা শুয়ে গেছি, যার কারণে আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হয় নাই। গুলির শব্দ শুনে পার্শ্ববর্তী মসজিদের মুয়াজ্জিন মাইকিং করলে ডাকাত পড়ার বিষয়টি জানাজানি হয়। এরপর এলাকাবাসী এগিয়ে আসলে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করার পাশাপাশি গুলি ছুটতে ছুটতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাতরা। এ সময় এলাকাবাসী 2 ডাকাতকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অন্যদিকে ডাকাতের গুলি ও বোমার আঘাতে মুনির নামে এক ঝালমুড়ি বিক্রেতা সহ বেশ কয়েকজন আহত হন। মসজিদের যে মাইক ছিল, মুয়াজ্জিন উনি মাইকিং করছে, মাইকিং করছে, তখন এলাকার লোক সব ঘেরাও করে ফেলেছিল। ঘেরাও করার পরে ওরা করছে কি, নামছে, গেট খুলে নামার পরে বম মারছে, 2টা বম মারার পরে মানুষ সরে গেছে, তখন ওরা ডাইরেক্ট এলুবাথারি ওদের জীবন বাঁচানোর জন্য ওরা ডাইরেক্ট গুলি করছে। 3টা ককটেল মারছে, একটা ফুটছে আর 2টা ফুটে নাই। ঝালমুড়ি গালা গুলি করছে কি ককটেলি মারছে তা দেখি নাই, ঝালমুড়ি আলা পড়ে গেছে, পড়ে যাওয়ার সাথে আমি আর দৌড়। একজনের উপরে একজনের এরকম পড়েছে, তারপর আমি ভ্যান আনতে আমি নিচে নামলাম, নিচে নেমে ওনাদেরকে উঠাই দিলাম। গুলি বোমার সাথে দৌড়ে আইসি, আইয়া দেখি এই অবস্থা, তখন রুটের পরটা দৌড়ে জায়গা, হে আমতলা জায়গা, 2 জনের দৈরা পিঠে হচ্ছে, পুলিশে করছে, গাড়ি ছুটেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ব্যাংকের ম্যানেজার সহ 5 জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে মারা যান আরও 2 জন। ঘটনার পর র্যাব পুলিশ ছাড়াও গোয়েন্দা বিভাগের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন। ব্যাংকের ভিতরের সিসিটিভি ক্যামেরার ছবিও দেখেন তারা। অকারণে কুপিয়ে ও গুলি করে নিরীহ মানুষগুলোকে হত্যা করা হয়েছে মন্তব্য করে পুলিশ কর্মকর্তারা জানান, ব্যাংক লুট ছাড়াও ঘটনার অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখছেন তারা। বিনা প্রয়োজনে তারা বল প্রয়োগ করছে বা 3টা লোককে ভিতরে খুন করেছে, যারা তাদেরকে কোনো প্রকার বাধাও প্রদান করে নাই। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে জিনিসটা আসলে সন্দেহজনক, যেখানে শুধু ডাকাতির পিছনে আরও বড় ধরনের নাশকতা বা রাষ্ট্রকে অস্থিতিশীল করা, এই ধরনের কোনো পরিকল্পনা হয়তো ছিল কিনা সেই বিষয়ে আমরা তদন্ত করে দেখছি। আমরা আশাবাদী যে ঘটনাটা যারাই ঘটিয়েছে অতি দ্রুত আইনের আওতায় চলে আসবে। এছাড়া ডাকাতির প্রায় 7 লাখ টাকার পুরোটাই উদ্ধার করে ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, সাভার। এশিয়া আফ্রিকা সামিটে অংশ নিতে 3 দিনের সফরে ইন্দোনেশিয়ার জাকার্তায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় বিকেল 4টায় জাকার্তায় সুকর্ণহাত্তা বিমানবন্দরে পৌঁছান তিনি। বুধবার সকালে সম্মেলনের মূল অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও 7টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। সম্মেলনে অংশগ্রহণ শেষে আগামী 23 এপ্রিল রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন না থাকলেও শুধুমাত্র ভোটারদের মানসিক স্বস্তির কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে শুধুমাত্র মোতায়েন নয়, দায়িত্ব পালনের সময় সেনাবাহিনীকে কার্যকর রাখতে তাদেরকে বিচারিক ক্ষমতা দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। সিটি নির্বাচনে সেনাবাহিনী নামানোর ব্যাপারে গত কয়েকদিন ধরেই দফায় দফায় বৈঠক করে আসছিল কমিশন। সবশেষ মঙ্গলবার বৈঠকে সেনা মোতায়েনের নীতিগত সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার শাহনেওয়াজ। সেনাবাহিনীকে আমাদের রিজার্ভ ফোর্স এবং স্ট্রাইকিং ফোর্স হিসাবে ব্যবহার করব। যখনই দরকার হবে, রিটার্নিং অফিসার যখনই চাইবে তখনই তারা সাথে সাথে সাড়া দিয়ে চলে আসবে। 26 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আমরা সেনাবাহিনীকে ব্যবহার করব। আর এই সিদ্ধান্ত ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সিইসির সাথে পূর্ব নির্ধারিত সাক্ষাতে আসে বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় কমিশনের সিদ্ধান্তে তারা সন্তোষ প্রকাশ করলেও সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার ব্যাপারে যুক্তি তুলে ধরেন। এছাড়া নেতাকর্মীদের গ্রেফতার না করতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান কমিশনকে। আমাদের 3 জন প্রার্থী এরই মধ্যে গ্রেফতার হয়েছে। পুলিশ যেন আর কোনো হয়রানি না করে, 7টা দিন যাতে শান্তিতে নির্বাচন করার জন্য পুলিশ যাতে সহযোগিতা করেন, এই আমরা প্রধান নির্বাচন কমিশনকে এটা বলেছি। নির্বাচন কমিশন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেনই, তাদেরকে ম্যাজিস্ট্রেটে ক্ষমতা দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে নির্বাচনের দিন সিটি কর্পোরেশনের নাগরিকরা সুষ্ঠু মনে এবং সুষ্ঠুভাবে স্বাধীনভাবে গিয়ে তারা ভোট দিতে পারবে। আর প্রধান নির্বাচন কমিশনার জানান, বিচারিক ক্ষমতা প্রয়োগের জন্য মাঠে কাজ করবে ম্যাজিস্ট্রেট। এছাড়াও বলেন, সেনা মোতায়েনের সিদ্ধান্ত শুধুমাত্র ভোটারদের স্বস্তির জন্য। বিচারিক কার্যটা আইন দিয়ে পরিচালিত, যেইভাবে আইন আছে সেই আইনেই থাকবে, সেই আইন মোতাবেক হতে হবে, আইনের ব্যত্যয় করতে হবে না, সেই আইন মোতাবেকই হতে হবে। তবে আমাদের সাফিসিয়েন্ট ম্যাজিস্ট্রেটস থাকবে। ডিসিসি ও সিসিসি নির্বাচনকে কেন্দ্র করে স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রায় 2000 সেনা সদস্য মোতায়েন থাকবে। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিকে এদিনও তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে ঢাকা দক্ষিণের খিলগাঁও, শান্তিনগর, মৌচাক, মালিবাগ, নয়াপল্টন ও ফকিরপুল এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। সময় দুটি পথসভায় বক্তব্য রাখেন তিনি। ঢাকা ও চট্টগ্রামে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে বিএনপি চেয়ারপারসন তার বক্তব্যে দাবি করেন। বেগম জিয়া বলেন, হত্যার উদ্দেশ্যেই সোমবার তার গাড়িবহরে হামলা চালানো হয়েছিল। এদিকে মঙ্গলবার রাতে ফকিরপুল এলাকায় তার প্রচারণার গাড়িবহরকে লক্ষ্য করে কে বা কারা ইট পাটকেল ছোঁড়ে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। ঢাকা শহর ঘুরে উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রামে বিএনপির পক্ষে যে সাড়া জেগেছে, এই দেশে সরকার উন্মাদ হয়ে গেছে। এরা উন্মাদ হয়ে, আপনারা জানেন যে কালকে আমাদের কারণ বাজারে আমাদের উপরে হামলা করেছে। আমার প্রাণ নাশের জন্য গুলি চালিয়েছে। দিন যত ঘনিয়ে আসছে, প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মঙ্গলবারও সকাল থেকে রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় ছুটে বেরিয়েছেন তারা। দিনভর নির্বাচনী প্রচারণার পাশাপাশি প্রার্থীদের আলোচনায় এসেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী পথসভায় হামলার প্রসঙ্গটিও। এই ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি সুষ্ঠু নির্বাচনী পরিবেশের নিশ্চয়তা চেয়েছেন প্রত্যেক প্রার্থী। গত কয়েকদিনের মতো মঙ্গলবারও দিনের শুরুতেই ভোট চাইতে বের হন মেয়র প্রার্থীরা। ঢাকা দক্ষিণে ইলিশ প্রতীক নিয়ে মাঠে নামেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। আজিমপুর থেকে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ছুটে বেরিয়েছেন তিনি। ঢাকা উত্তরে প্রচারণায় নামেন আওয়ামী লীগ সমর্থিত আরেক মেয়র প্রার্থী আনিসুল হক। বেগম জিয়ার নির্বাচনী গাড়ি বহরে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন আওয়ামী লীগ সমর্থিত এই দুই মেয়র প্রার্থী। বলেন, সুষ্ঠু তদন্তেই বেরিয়ে আসবে হামলাকারীদের পরিচয়। আমরা এই ঘটনাকে সমর্থন করি না, এটি ভালো হয়নি। আমরা মনে করি যে ইলেকশন কমিশন এ ব্যাপারটি দেখবেন, তদন্ত করবেন। এটি দুঃখজনক ঘটনা, কে করেছে এটা বের হওয়া উচিত। নিরপরাধ ঢাকাবাসীর রক্তে রঞ্জিত। তার পরিবারের সদস্যরা যদি কারো উপরে সংক্ষুব্ধ হন, বিক্ষুব্ধ হন, সেটা তার পরিবারের সদস্য এবং বেগম জিয়ার ব্যাপার। তবে আমরা
একটা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন দেখতে চাই। অন্যদিকে পুরান ঢাকার পাড়া মহল্লায় বাড়িতে বাড়িতে গিয়ে মগ প্রতীকে ভোট চেয়েছেন দক্ষিণে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। যতই হামলা চালাক, যতই হত্যা করুক আর ভাঙাচুরি করুক, কোনোভাবেই জনগণ আর এটাকে মেনে নেবে না। আমরা চাই না নিজেরা ভোট ডাকাতি করতে, অন্য কেউ ভোট ডাকাতি করুক, সেটাও আমরা চাই না। আমরা চাই সেনাবাহিনী মোতায়েন করতে, প্রত্যেকটা কেন্দ্রে সিসি ক্যামেরা লাগাতে। জনগণ যদি সঠিকভাবে ভোট দিতে পারে, ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আর উত্তরে শ্যামলী, আগারগাঁও সহ বিভিন্ন এলাকায় গণসংযোগের সময় তাবিথ আউয়াল অভিযোগ করেন তার পক্ষে প্রচারণায় নেমে বেগম জিয়া হামলার মুখে পড়লেও নির্বাচন কমিশন নীরব রয়েছে। আর এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা উত্তরের আরেক মেয়র প্রার্থী মাহিবী চৌধুরী। পরিকল্পিতভাবে ওনার উপরে আক্রমণ করা হয়েছিল গতকালকে। এতে প্রমাণ করা হয় নিশ্চিতভাবে যে ঢাকা শহরে কোনো নিরাপত্তা কোনো মহলই নাই, নির্বাচন দূরের কথা সুস্থ পরিবেশে বিরাজ করতেছে না। আর এটার জন্য চিফ ইলেকশন কমিশন নিশ্চুপ হয়ে আছে। দেশের প্রধান রাজনৈতিক নেত্রীর উপর এই ধরনের হামলা অনভিপ্রেত এবং নির্বাচনের পরিবেশকে নষ্ট করবে। এদিন উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান প্রত্যেক মেয়র প্রার্থী। তাফসীর বাবু, সময় সংবাদ, ঢাকা। সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে তেজগাঁও থানায়। এ নিয়ে রিপোর্টটি থাকছে সংবাদের পরের অংশে। প্রবাসী সময় আরও থাকছে। সিরিজ জয় নিশ্চিত হলেও পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে চায় টাইগাররা। সারাদিন পাকিস্তান দলের টানা অনুশীলন। রেজিস্ট্রেশন এবং ব্যাংকে টাকা জমা দেওয়া সংক্রান্ত জটিলতার কারণে এবছর 30,000 বাংলাদেশি হজ পালন করতে পারবেন না। ইলেকট্রনিক হজ ব্যবস্থাপনা ও এজেন্সির ত্রুটির কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ধর্মসচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান। এদিকে আগের তুলনায় হজ ব্যবস্থাপনা ভালো হওয়ার কারণে এবার হজযাত্রীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে হজ ব্যবস্থাপনার সবশেষ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা। সৌদি সরকার ইলেকট্রনিক হজ ব্যবস্থাপনা শুরু করায় নির্ধারিত সময়ের 3 মাস আগেই বাংলাদেশি হজযাত্রীরা অনলাইনে নিবন্ধনের পাশাপাশি ব্যাংকে টাকা জমা দেন। এবছর 1,11,012 জন টাকা জমা দিলেও নিবন্ধন করতে পারেন মাত্র 91,908 জন। এর মধ্যে সঠিকভাবে নিবন্ধন শেষ করেন 87,680 জন। এতে টাকা জমা দেওয়ার পাশাপাশি নিবন্ধনকারী হজযাত্রী এবং এজেন্সির প্রতারণার শিকার হয়ে প্রায় 30,000 বাংলাদেশির হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানান ধর্মসচিব। আমাদের কাছে বহুত আবেদন আসছে যেগুলো আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না, ওইগুলো যদি যোগ করি তাহলে দেখা যাচ্ছে যে প্রায় 30,000 বেশি হয়ে যায়। এই যে 30,000 হজযাত্রী এরা আমার মনে হয় ইনফ্লুয়েন্স করে তারা এই টাকাটা জমা দিছে, পরে ব্যাংকে কোনো অর্ডার নাই তাও জমা দিছে কোন ভাবে আর কি। এইটা আমরা হিসাব করতেছি না, বিকজ তারা তো আমাদের টাইম এবং ডেডলাইনের বাইরে চলে গেছে। তবে বেশ কিছু কারণে আগের বছরের তুলনায় এবার হজযাত্রীর সংখ্যা বেড়েছে বলে জানান ধর্মমন্ত্রী। কয়েক বছর যাবৎ সরকারের হজ ব্যবস্থাপনা ভালো হওয়ার কারণে সাধারণ মুসলমানগণ আস্থাবান হয়েছে। হজ যাত্রীর রেজিস্ট্রেশনে নূতন পদ্ধতি চালু হওয়ায় সরকারের উপর জনগণের আরো আস্থা সৃষ্টি হয়েছে। চলতি মৌসুমে হজ ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ খতিয়ে দেখার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন ধর্মমন্ত্রী। আমার নোটিশে আনলে কয়জন আছে সবাই। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে তেজগাঁও থানায়। আওয়ামী লীগের মামলায় সোমবারের ঘটনার জন্য বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং বেগম জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সিএসএফকে দায়ী করা হয়। অন্যদিকে বিএনপি পুলিশের নিষ্ক্রিয়তা ও আওয়ামী লীগকে এই ঘটনার জন্য দায়ী করেছে। সোমবার বিকেলে কারওয়ান বাজার এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী জনসংযোগের সময় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় একটি অ্যাম্বুলেন্স সহ বহরের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়, আহত হন বেশ কয়েকজন। এই ঘটনায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের 26 নম্বর ওয়ার্ডের সভাপতি জহিরুল হক জিল্লুর সোমবার মধ্যরাতে তেজগাঁও থানায় মামলা করেন। জহিরুল হক দাবি করেন 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে বিএনপির বিদ্রোহী এক প্রার্থী সোমবারের সহিংসতার জন্য দায়ী। আওয়ামী লীগের কেউ হামলায় অংশ নেয়নি বলেও দাবি তার। তাদের হাতে রড ছিল স্টেনলেস স্টিলের, সেটা দিয়ে আমার পায়ে আঘাত করে, এই পা এবং এই পায়ের মধ্যে আঘাত করে। 2 দিন আগে এই নবী সুলেমানকে নমিনেশন দিয়েছে, তাকে প্রত্যাহার করতে বলছে, সে প্রত্যাহার করে নাই। ইকবাল পাটোয়ারির লোকজন নবী সুলেমানের লোকজনের উপরে চড়াও হয়ে মারামারিটা শুরু করলো। ঘটনার প্রায় 17 ঘন্টা পর বিএনপির আইনজীবীরা মামলা করতে তেজগাঁও থানায় যান। তারা বেগম খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের স্বাক্ষর করা 3 পৃষ্ঠার অভিযোগ ডিউটি অফিসারের কাছে জমা দেন। এজাহারে আওয়ামী লীগ ও ছাত্রলীগ খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করেছে বলে অভিযোগ করা হলেও কারো নাম উল্লেখ করা হয়নি।
জহিরুল হকের মামলাকে মিথ্যা মামলা বলেও আখ্যায়িত করেন তারা। কি ঘটনা ঘটেছে আপনার মাধ্যমে দেশবাসী দেখেছে। আর সিএসএফ কি বেগম খালেদার গাড়িতে গুলি করছে? যারা বলছে যে এটা একটা কল্প কাহিনী ছাড়া কিছু নাই। থানার ডিউটি অফিসার জানিয়েছেন ওসি উপস্থিত না থাকায় বিএনপির আইনজীবীদের মামলা নথিভুক্ত করেননি তিনি। এদিকে আওয়ামী লীগের ২৬ নম্বর ওয়ার্ডের সভাপতি জহিরুল হকের মামলা তদন্তের জন্য এরই মধ্যে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। লিখিত একটা এজাহার থানায় দাখিল করে গেলেন ওনারা। এটা আমি ডিউটি অফিসার হিসেবে আমি রাখছি। আমার অফিসার ইনচার্জ বাইরে মিটিংয়ে আছে, উনি আসলে স্যারের সঙ্গে আলাপ করে আমরা এটা ব্যবস্থা নিই। দুপুরের পরে বিএনপির আইনজীবীদের করা মামলা নথিভুক্ত করা হয়, তবে এ মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে কিনা সেটি জানা যায়নি। অন্যয় কর্মকার, সময় সংবাদ, ঢাকা। কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার জন্য তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ সদস্যদের দায়ী করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সিএসএফ অকারণে ক্ষমতাসীন দলের এক কর্মীকে মারধর করলে এ ঘটনার সূত্রপাত হয়। তবে এই ঘটনায় আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। এছাড়া খালেদা জিয়া চাইলে আগের মতো তাকে নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 20 দলীয় নেতা বেগম খালেদা জিয়া বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন, তার একটু বোঝা উচিত ছিল এই কারণ বাজার সেই কারণ বাজার যেখানে নাকি গাড়ি ভাঙচুর হয়েছিল, মানুষ খুন হয়েছে, ওখানকার ব্যবসায়ী, ওখানকার মানুষ, ওখানকার জনতা যারা তারা বিক্ষুব্ধ হতেই পারে। তারা কালো পতাকাও দেখাচ্ছিল। সেই সময় সিএসএফ বাহিনী, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স হঠাৎই উত্তেজিত হয়ে একজনকে টেনে তাদের গাড়িতে ওঠানোর যখন প্রচেষ্টা নিয়েছিল, তখন সর্বস্তরের মানুষ তখন ইট পাটকেল ছোড়া শুরু করে। যদি উনি নিরাপত্তা আবারও চান, অবশ্যই তার নিরাপত্তার ব্যবস্থা করব। মামলা হয়েছে একটা, আর একটা মামলা হচ্ছে, আমরা তদন্ত করব। যদি এই ধরনের কিছু আমরা আভাস পাই, যদি কোনো দোষী হয়ে থাকে, আমরা ব্যবস্থা নিব। সিটি কর্পোরেশন নির্বাচনের ফল নিজেদের পক্ষে যাবে না বুঝতে পেরেই বিএনপি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন ভণ্ডুল করতে চায় বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, যত ষড়যন্ত্রই হোক সিটি কর্পোরেশন নির্বাচন হবেই এবং সরকার নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে। নির্বাচন কমিশন যেখানে সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর, সেই মুহূর্তে গতকালকে যেই চেহারায় আমরা বেগম খালেদা জিয়াকে আমরা রাজপথে দেখেছি, এটা কিসের আলামত? বোঝাই যাচ্ছে তারা নির্বাচনকে সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে। তারা সুষ্ঠু নির্বাচন করতে দিতে রাজি না। এই নির্বাচনের ফলাফল তাদের পক্ষে কোনো অবস্থাতেই যাবে না। যেভাবে মানুষ পুড়িয়ে মেরেছে, দেশে যে ধ্বংসের রাজনীতি তারা যে করেছে, তার জন্য মানুষ ব্যালটের মাধ্যমে প্রতিশোধ গ্রহণ করবে, এটা তারা উপলব্ধি করতে পেরেছে। এবং উপলব্ধি করতে পেরেছেই বলে একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি তারা করতে চায়। যতই ষড়যন্ত্র করার চেষ্টা করুন না কেন, একটা সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিতে চাই এবং সেই নির্বাচন হবেই বাংলাদেশে। বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে বেশ কয়েকটি জেলায় পুলিশ মিছিলে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। মঙ্গলবার সকালে বগুড়ার মফিজ পাগলা মোড় থেকে মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি ইয়াকুবিয়া মোড়ে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। বরিশাল ফেনীতেও বিএনপির মিছিলে বাধা দেয় পুলিশ। এছাড়া টাঙ্গাইল, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসব বিক্ষোভ মিছিল থেকে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। এবার প্রবাসের খবর। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কাতারের রাজধানী দোহার স্থানীয় একটি হোটেলে নৌকার নতুন প্রজন্ম কাতার শাখার আয়োজনে আলোচনা সভা হয়েছে। সংগঠনের সভাপতি কাজী আশরাফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিরাজ আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জামাল, সহসভাপতি সেলিম রেজা, কাতার আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী সহ আওয়ামী লীগ, যুবলীগ ও বঙ্গবন্ধু পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আনিসুল হক, সাইদ খোকন, আজম ও নাসির উদ্দিনকে সমর্থনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। ইয়েমেন থেকে আরও 137 বাংলাদেশিকে ফিরিয়ে আনা হলো দেশে। মঙ্গলবার রাত 9:15টায় বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে জিবুতি থেকে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মোট 537 জন বাংলাদেশিকে ইয়েমেন থেকে দেশে ফিরিয়ে আনা হলো বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
16 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত 7 দিন জিবুতিতে থাকার পর স্থানীয় সময় সকাল 10টায় ঢাকার উদ্দেশ্যে রওনা করেন ইয়েমেনে আটকে পড়া এই 137 জন বাংলাদেশি। নিরাপদে পরিবার পরিজন নিয়ে দেশে ফেরার আনন্দ ছিল সবার চোখে মুখে। তবে দুর্বিষহ সেই দিনগুলো এখনো চোখে ভাসে তাদের। অবস্থা সকাল শুরু হয় সকাল থেকে 24 ঘন্টা বোমাবাজি হয় বিমান দিয়ে। বাসায় থাকি, বাসাতেই গোলাগুলি হয়, উপর থেকে বোম পড়ে, ওখানে থাকার কথা পরিবেশ ছিল না। তবে ফেরার আনন্দের পাশাপাশি সব হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় অনেকেই। সবাই টাকা পয়সা, দোকান ব্যবসা বাণিজ্য যা যেখানে ছিল সেখানে মেশিন টিন সব ফেলে সবাই চলে আসছে। টাকা পয়সা নাই, ছেলে মেয়ে আমরা নিরুপায়, এখন তার কিছু করার নাই। এখন যদি বাংলাদেশ সরকার যদি তাকে সহযোগিতা করে তাহলে আমরা যদি একটু মাথা গোজার ঠাঁই পাই। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন IOM এর তত্ত্বাবধানে আরো 50 জন আটকে পড়া বাংলাদেশিকে খুব শিগগিরই ফিরিয়ে আনার কথা জানালেন বিমানবন্দরে উপস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আজকের এই 137 জন সহ এ পর্যন্ত বাঙালি ফেরত আসার সংখ্যা দাঁড়ালো 537 জন। সানাতে IOM এর তত্ত্বাবধানে 40 জন বাংলাদেশি নাগরিক আছেন। সুদানের খার্তুমে 10 জন বাঙালি আছেন অপেক্ষায়। IOM তাদেরকে অতি শীঘ্রই নিয়ে আসবে, হয়তো কালো হতে পারে, পরশু হতে পারে। সব হারিয়ে দেশে ফেরা ভাগ্য বিড়ম্বিত এই মানুষগুলো অনিশ্চয়তার সংকট কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতার দাবি জানিয়েছেন। ফাহমিদা শম্পা, সময় সংবাদ, ঢাকা। 2রা মের মধ্যে TSC এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা না হলে কালো পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC মোড়ে মানববন্ধন করেন তারা। এ সময় দেশের কয়েকটি নাট্যদল ও নানা সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা মানববন্ধনে অংশ নেন। সাংস্কৃতিক অঙ্গন সহ সচেতন মানুষকে এসব ঘটনার প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। শুধু নববর্ষে নারী লাঞ্ছনাকারীদের ছেড়ে দেয়াই নয়, চট্টগ্রামের রাউজান থানার ওসি থাকাকালে সীমা ধর্ষণ মামলার আলামত গোপনের আসামিও ছিলেন শাহবাগ থানার বর্তমান ওসি সিরাজুল ইসলাম। পরে বিচারিক আদালত থেকে ওই মামলায় অব্যাহতি পেলেও বাদীপক্ষ সীমা ধর্ষণ মামলায় তাকে আসামি করতে উচ্চ আদালতে আবেদন করেছেন। মামলার আইনজীবী বলছেন, বিভিন্ন প্রভাবশালী মহলের ছত্রছায়া থেকেই দায়িত্ব পালন করছেন এই ধরনের পুলিশ কর্মকর্তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। শাহবাগ থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম 1996 সালে ছিলেন চট্টগ্রামের রাউজান থানার ওসি। সে সময় সীমা চৌধুরী নামে এক পোশাক কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। আর এই ঘটনায় করা মামলায় আসামি ছিলেন রাউজান থানার তৎকালীন SI উত্তম কুমার মজুমদার এবং 3 কনস্টেবল সাদেক আলী, আবুল বাশার ও গৌরচন্দ্র। এই মামলার আলামত গোপনের অভিযোগে 1997 সালে সিরাজুল ইসলাম সহ 3 কর্মকর্তাকে আসামি করে মামলা করা হয় আদালতে। তবে সরকার পরিবর্তনের পর 2002 সালের 23 জুন মামলা থেকে অব্যাহতি পান সিরাজুল ইসলাম। পুলিশের যতগুলো ঘটনা ঘটেছে তারা কোনো পলিটিক্যাল ছত্রছায়ায় এসে তারা ক্ষমতার জোরে হোক, কোনো কারণে ইনফ্লুয়েন্স করে হোক, তাদের ছত্রছায়ায় তারা কিন্তু অব্যাহতি পেয়েছে, বড় একটা জায়গায় তারা অবস্থান করছে। সংশ্লিষ্ট আদালতের আইনজীবীরা বলছেন, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে সীমা ধর্ষণের ঘটনা ঘটলেও সীমাকে মামলার বাদী না করে পুলিশ বাদী হয়ে মামলা করেছিল। মামলাকে ভিন্ন খাতে নিতেই এমনটা করা হয়েছিল বলে অভিযোগ আইনজীবীদের। সীমার মা জীবিত আছে এখনো, শোভারানী, তাকেও বাদী করা হয় নাই। তার ভাই সজল ছিল, সজলকেও বাদী না করে পুলিশকে বাদী করা হয়েছে। এখানে আসামি পুলিশ, বাদী পুলিশ, তদন্ত কর্মকর্তা পুলিশ, সাক্ষী পুলিশ। মানে এখানে এই ধর্ষণের ঘটনাটা প্রমাণ না হওয়ার জন্য যা যা করার উনি সবকিছু করেছেন। ওসি সিরাজুল ইসলাম মামলা থেকে প্রত্যাহারের জন্য যে প্রসেস করে প্রত্যাহার হয়েছিলেন, সেটার বিপরীতে মাননীয় উচ্চ আদালতে মামলাটা বিচারাধীন আছে। ইতিপূর্বে মামলাটা পার্ট হার্ট হিয়ারিং হয়েছে। আগামীকাল এটা মেনশন করে পুনরায় শুনানির জন্য দিন ফিক্সড করা হবে। এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন, একজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে, আদালতে তা প্রমাণিত না হয় দায়িত্ব পালনে কোনো বাধা নেই। তবে এমন অভিযোগের পর একজন পুলিশ কর্মকর্তার পেশাদারিত্ব কিংবা নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয় কিনা, এমন প্রশ্ন ছিল এই কর্মকর্তার কাছে। যারা পুলিশে কাজ করে কিংবা অন্যান্য যারা আইন প্রয়োগের জন্যই কাজ করে, তাদের ক্ষেত্রে অনেক সময় অভিযোগ আসতে পারে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি সেটি অভিযোগ প্রমাণিত না হয়, তাহলে ওই ব্যক্তিকে আসলে কোনো আইন অনুযায়ী তাকে নৈতিকভাবে বা আইনগতভাবে দায়ী করার আসলে কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। তবে এসব বিষয়ে ওসি সিরাজুল ইসলামের বক্তব্য জানতে বারবার ফোন করেও কোনো সাড়া মেলেনি, এমনকি থানায় গিয়েও পাওয়া যায়নি তাকে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বৈধভাবে অন্ধ মায়ের সঙ্গে ভারতে গিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়ে 41 দিন পর দেশে ফিরল খুলনার নার্গিস বেগমের মরদেহ। সোমবার বেনাপোল সীমান্ত দিয়ে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে BSF ও BGB। এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশের কেউ উপস্থিত ছিলেন না বলে জানিয়েছে নিহতের স্বজনরা।
এছাড়া ময়নাতদন্ত ছাড়াই নার্গিসের লাশ দাফন করা হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, ধর্ষণের পর তাকে হত্যা করে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়েছে। খুলনা থেকে বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। খুলনার সোনাডাঙ্গা থানার কেডি অ্যাপ্রোচ রোডের বাসিন্দা দিনমজুর আবুল কালামের স্ত্রী নার্গিস বেগম ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতের দিল্লি হয়ে আজমি শরীফ যাওয়ার জন্য গত 9 মার্চ বেনাপোল সীমান্ত দিয়ে কলকাতা থেকে ট্রেনে যাত্রা শুরু করেন। সাথে ছিলেন অন্ধমা ননিবালা ওরফে আনোয়ারা বেগম এবং মেয়ে কাকলি। পথে কানপুর রেল স্টেশনে মাঝরাতে দুষ্কৃতকারীরা নার্গিসকে আটকে রেখে মা ও মেয়েকে ট্রেন থেকে নামিয়ে দেয়। আমার যখন আইসো সোনানি মারে না সো এরকম মুখ চাইপে ধরিছে। আমি কই কিডা বাকি দুটো লোক, একটা লোক এরকম মুখ চাপিয়ে ধরেছে আর একটা লোক হাত ধরিছে। তা আমি করছি কি, তারপরে আমি দৌড়ে গেছি, যাচ্ছি এর ভিতর ট্রেনটা ছেড়ে দিছে। খুব চিল্লাইছে, জায়গা বসে বুঝছেন। ঘটনার 4 দিন পর স্থানীয়দের সহায়তায় ননিবালা ওরফে আনোয়ারা বেগম এবং কাকলি ফিরে আসে বাংলাদেশে। 29 মার্চ খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশের মাধ্যমে ভারতে নার্গিসের মৃত্যুর খবর পায় তার পরিবার। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গত 20 এপ্রিল বেনাপোল সীমান্ত দিয়ে নিহতের লাশ পৌঁছায় খুলনায়। স্বজনরা জানায়, নিহত নার্গিসের শরীরে পাশবিক আঘাতের চিহ্ন রয়েছে। তার এই পাশে কাটা, এই পাশে কাটা। পোস্টমর্টমের রিপোর্টে তো এইটা কাটা হবে, এইটা কাটা হবে, যা দেখছি সাধারণত, কিন্তু এর সম্পূর্ণ ভিন্ন, দুটো চোখও নাই। নিহতের স্বজনদের অভিযোগ, মৃত্যুর কোনো কারণ উল্লেখ এবং ময়নাতদন্তের কোনো কাগজ ছাড়াই নার্গিসের মৃতদেহ ভারত হস্তান্তর করেছে। এছাড়া ময়নাতদন্তের জন্য সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে অনুরোধ জানানো হলে বিষয়টি থানা পুলিশ এড়িয়ে যান। কাগজটায় সই করবো, আমি তো কাউরে দেখাবো, আমি তো লেখাপড়া জানি না ভালো মতন। তখন আমাদের যে বিজিবি ছিল, দারোগা ছিল, যেখানে লেখা আছে, এরা বলতেছে যে না ঠিক আছে। সই করার আগে আমি বলেছি আমি তো আমার লাশ দেখবো। ইন্ডিয়ান এম্বাসি, বাংলাদেশের এম্বাসি মিলে আমরা আপনার লাশ দিচ্ছি, আপনার এটুক ভরসা নাই। এখানে যে মৃত্যুর কারণ, এই কারণটা স্যার এখানে লেখা নেই। এখানে ওরা এই যে মার্ক দিয়ে রাখছে, কিন্তু কোনো কারণ উল্লেখ করে নাই। আর আদৌ পোস্টমর্টম হয়েছে কিনা স্যার আমরা জানি না। তাহলে আমি যে কবরস্থানে দাফন করতে যাবো, এখানে কারণ লিখতে হবে যে কিভাবে মারা গেল। তখন বলছে আপনি এখানে লিখে দেন অ্যাক্সিডেন্ট। এ বিষয়ে পুলিশ জানায়, যেহেতু নার্গিস ভারতে মারা গেছে, সেখানে ময়নাতদন্ত হওয়ার কথা, দ্বিতীয়বার এর কোনো সুযোগ নেই। ময়নাতদন্তের বিষয়টি ইন্ডিয়ায় যেহেতু সে মারা গিয়েছে এত আগে, এবং সম্ভবত আই এম নট শিওর, ময়নাতদন্ত ভারতেই হওয়ার কথা। সেটা যদি হয়ে থাকে তাহলে সেকেন্ড অ্যাটেম্পট আবার এখানে ময়নাতদন্ত করার তো সুযোগ নাই। পরিবারের সদস্যরা জানান, নার্গিসের সাথে থাকা 3টি পাসপোর্ট, ভারতীয় 15,000 টাকা ও ব্যাগ ফেরত দেয়নি বিএসএফ। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অপসারণের দাবিতে বুধবার থেকে লাগাতার আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডক্টর জাফর ইকবালের নেতৃত্বাধীন শিক্ষক পরিষদ। মঙ্গলবার রাত 9টার দিকে ক্যাম্পাসের একটি ভবনে পরিষদের সভা শেষে সাংবাদিকদের একথা জানান সংগঠনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোস্তাবুর রহমান। এ সময় তিনি উপাচার্যের অপসারণের আন্দোলনে সকল শিক্ষকদের যোগ দেওয়ার আহ্বান জানান। এর আগে বিভিন্ন সময় শিক্ষকদের সাথে অসদাচরণ ও স্বজনপ্রীতির অভিযোগে গত সোমবার 37টি পদ থেকে এ সংগঠনের 35 জন শিক্ষক পদত্যাগ করেন। দুপুর 12টার সময় আমাদের সেন্ট্রাল লাইব্রেরির সামনে আমরা একটা মানববন্ধনের আয়োজন করেছি গ্রুপের পক্ষ থেকে। আমরা সবাইকে আহ্বান জানাবো সেখানে আসার জন্য, এবং সেটা আমাদের বর্তমান উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরা প্রথম মানববন্ধন করব। অনৈতিক অভিযোগ, দুর্নীতির অভিযোগ আছে, ফিনান্সিয়াল করাপশনের সাথে উনি কিছুটা জড়িত, এটা বিভিন্ন প্রমাণাদি আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি। অত্যাচার নির্যাতনের প্রতিবাদ করায় গাজীপুরে বেশ কয়েকটি হিন্দু বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় নারী ও শিশু সহ 7 জন আহত হয়েছেন। সোমবার রাতে জেলার রাজেন্দ্রপুর বনগ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অত্যাচার ও নির্যাতন চালাচ্ছিল রফিক ও তার দলবল। সম্প্রতি স্থানীয় লোকজনের প্রতিবাদ করলে তাদের উপর ক্ষিপ্ত হয় তারা। এর জের ধরেই গত সোমবার রাতে ওই এলাকার হিন্দুদের বাড়িতে হামলা চালায় রফিক ও তার লোকজন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। হামলায় আহত হন নারী ও শিশু সহ কমপক্ষে 7 জন। এদিকে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এই গ্রামের ম্যাক্সিমাম লোকজন মাদকের সাথে জড়িত। তারা মাদক ব্যবসায়ীদেরকে প্যাট্রোনাইজ করে। এর মধ্যে তারা রফিক ওই এলাকায় মাদক ব্যবসা করে তার বাহিনী বিভিন্ন সময় অত্যাচার করে থাকে। তো আমরা ঘটনাটি শুনেছি, তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বিদেশিদের ওপর হামলা বন্ধে জোহানেসবার্গ সহ দেশটির বিভিন্ন শহরে সেনা মোতায়েন করা হচ্ছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মাপিসে এনকাকুলা মঙ্গলবার সেনা মোতায়েনের সিদ্ধান্ত জানান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েকদিনে দেশটির কওয়াজুলু, নাটাল ও গাউটেং প্রদেশে সহিংসতায় 7 জন নিহত হয়েছে। 3 সপ্তাহ আগে শুরু হওয়া সহিংসতায় এখনো পর্যন্ত প্রায় 5,000 মানুষ ঘরছাড়া হয়েছেন। অভিবাসীদের কারণে নিজেদের চাকরির বাজার সংকুচিত হচ্ছে এমন অভিযোগ করে প্রথমে বিক্ষোভ করলেও পরে সহিংস হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকানরা। সহিংসতার সঙ্গে জড়িত থাকার ঘটনায় এরই মধ্যে 300 জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। ক্ষমতায় থাকাকালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে 20 বছরের কারাদণ্ড দিয়েছেন কায়রোর একটি আদালত। কারাভোগ থেকে প্যারোলে মুক্তির সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন আদালত। 2012 সালে প্রেসিডেন্টের বাসভবনের সামনে 10 জন বিক্ষোভকারীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন মুরসি। এছাড়াও তার বিরুদ্ধে আরও 3টি মামলা আছে। 2013 সালে মুরসির অপসারণের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মিশর। এ সময় মুরসির সমর্থক এবং বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষও হয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারায় 8 শতাধিক মানুষ। পরে জুলাইতে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন মুরসি। গত বছর সেনাপ্রধানের দায়িত্ব থেকে সরে গিয়ে আবদেল ফাত্তাহ আল সিসি প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করেন। বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। সিরিজ জয় নিশ্চিত হওয়ায় এবার শেষ ম্যাচটি জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে চায় টাইগাররা। সেই সঙ্গে ওয়ানডেতে নিজেদের রেটিং উন্নতি করে এখন টার্গেট মাশরাফিদের। অন্যদিকে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে শেষ ওয়ানডেতে জয়ের জন্য মরিয়া পাকিস্তান। বুধবার মিরপুরে 2 দলের 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি শুরু হবে দুপুর 2:30টায়। সুসময়গুলো বোধহয় এমনই হয়। এগিয়ে থাকার আত্মবিশ্বাসের ছটা কি এইভাবেই ছড়িয়ে পড়ে কে জানে। এর আগে তো এমন খুশির মুহূর্ত খুব বেশি আসেনি। তাই মাশরাফিদের এমন শরীরী ভাষায় খুঁজে নিতে হচ্ছে বদলে যাওয়া টিম বাংলাদেশকে। সন্তুষ্টি আছে তবে আত্মতুষ্টি নেই, অর্জন আছে তবে অহংবোধ নেই। কেননা এখনো যে সেই সময় আসেনি। মাত্র 302 ওয়ানডে ম্যাচ খেলা বাংলাদেশ 839 ওয়ানডে খেলা পাকিস্তানকে মাটিতে নামাতে এখনো একটি পরীক্ষা যে বাকি আছে। এটা তো বড় সুযোগ। ওয়েস্ট ইন্ডিজের পর আরেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে চুনকাম করতে পারলেই দীর্ঘদিন পেছনে থাকা র্যাঙ্কিং এর রেটিংটা যে তরতর করে বাড়বে। আমাদের এই ম্যাচে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সময় নেই। আমাদের সব সময় লক্ষ্য র্যাঙ্কিং এ উন্নতি করা। তাই প্রতিটি ম্যাচে জয় খুবই গুরুত্বপূর্ণ আর রেটিং বাড়ানোর এটা একটা বড় সুযোগ। আর বাংলাদেশের বিপক্ষে একটা জয়ের জন্য হাঁসফাঁস করা এমন নিয়তি পাকিস্তান কদিন আগেও ভাবেনি। ওয়ানডে র্যাঙ্কিং এর 7 নম্বরে থাকা দেশটি সিরিজ হারানোর চাপের সঙ্গে এই বছর নিউজিল্যান্ডের পর এবার টাইগারদের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়ানোর চিন্তাই দিশেহারা। টি-20 অধিনায়ক আফ্রিদির উপস্থিতি কিংবা আজমলের ঘূর্ণি কাজ করা অথবা হাফিজের বল করার অনুমতি এবং ওমর গুলের ফিরে আসা এমন একটা সুযোগের অপেক্ষায় এখন অতিথিরা। পাকিস্তানের এই দলটি তরুণদের নিয়ে গড়া, তাই আমরা একটা সুযোগের অপেক্ষায় আছি। যে কেউ যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। বাংলাদেশ সেরাটা খেলছে, তারপরও ইতিবাচক মনোভাব নিয়ে শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান। তবে টাইগাররা এই ম্যাচ জিতলেই মাত্র 3 মাসের ব্যবধানে আবারও পাবে বাংলা ওয়াশ করার উৎসব। 1986 সালে বাংলাদেশ নিজেদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তানের বিপক্ষে। সে সময় পাকিস্তানের অধিনায়ক ইমরান খান বাংলাদেশের অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুর বিপক্ষে পিচে টস করতে রাজি হননি। তিনি টস করেছিলেন বাউন্ডারি লাইনের বাইরে। আর এই প্রজন্মের টাইগাররা সেই পাকিস্তানের অহংবোধ আর গৌরবকে মাটিতে নামিয়ে তাদের বিপক্ষে 2-0 এরই মধ্যে সিরিজ জিতেছে। এখন যদি সেই সিরিজটি 3-0 করতে পারে তাহলে পাকিস্তানের যেই সম্মানটুকু রয়েছে তাও হয়তো মাটিতে মিশে যাবে। আর সে প্রত্যাশা করছেন অসংখ্য টাইগার ভক্ত। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে শান্ত বিশ্বাস, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আশুলিয়ার কাঠগড়া বাজারে দিনে দুপুরে ব্যাংক ডাকাতি, গুলিতে ম্যানেজার সহ নিহত 7, গণপিটুনিতে এক ডাকাতও নিহত। সিটি নির্বাচনে 26 থেকে 29 এপ্রিল পর্যন্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসির, বিচারিক ক্ষমতা দেওয়ার দাবি বিএনপির। মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালালেন বেগম জিয়া, গাড়িবহরে আবারও হামলা। আগের ঘটনায় আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি মামলা। রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতায় এবছর 30,000 বাংলাদেশি হজ পালন করতে পারছেন না। দায় নেবে না সরকার, জানালো ধর্ম মন্ত্রণালয়।
এবং শুধু নারী লাঞ্ছনাকারীদের ছেড়ে দেয়াই নয়, ধর্ষণ মামলার আলামত গোপনের আসামিও ছিলেন শাহবাগ থানার ওসি সিরাজুল। সব চলছে প্রভাবশালীদের ছত্রছায়ায়, দাবি মামলার আইনজীবীদের। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো রেডিও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।